বিরুদ্ধে ক্রমাগত বেড়ে চলা সাইবার হ্যারাসমেন্ট এবং এখানে আজকে উপস্থিত প্রত্যেকটি নারী প্রতিনিয়ত এই সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছে। এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই দেখে থাকবেন যে নারীদেরকে অনলাইনে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিভিন্ন ধরনের থ্রেড, হয়রানি এবং নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা কিনা আমাদের নারীদের মানসিক স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলছে। বাংলাদেশের যে এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক আছে সেটিও কিন্তু এই সাইবার হ্যারাসমেন্ট ট্যাকেল দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত 1700-র বেশি জেনারেল ডায়েরি করা হয়েছে এবং এছাড়াও এখানে উপস্থিত অনেকেই কিন্তু মামলাও দায়ের করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে যারা যারা এই ক্রাইমগুলো করছে তাদের বিরুদ্ধে আসলে যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং সামাজিকভাবেও সেই শক্তভাবে আমরা প্রতিরোধ এখনো গড়ে তোলা হয়নি। এবং আপনারা দেখে থাকবেন যে এই কুরুচিপূর্ণ মন্তব্য এবং এডিটেড ছবি এবং মন্তব্যগুলো আসলে বিকৃত করে ছড়ানো হচ্ছে এবং এগুলো করা হচ্ছে আসলে বট বাহিনী দ্বারা। এবং এই বট বাহিনীগুলো কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা দেখেছি এই বট বাহিনীগুলো নিয়ন্ত্রিত হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা, যারা কিনা প্রকাশ্যেও তাদের নির্বাচনী প্রচারণায় গিয়ে নারীদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করে, নারী বিদ্বেষী মন্তব্য করে থাকে। এবং এছাড়াও বট আইডি ছাড়াও রিয়েল আইডি থেকেও কিন্তু নারীদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এবং বক্তব্য দেওয়া হচ্ছে। এবং আমরা আসলে এই রিয়েল আইডিগুলো অ্যানালিসিস করে দেখতে পেরেছি একটি নির্দিষ্ট রাজনৈতিক জনগোষ্ঠীর সাথে তাদের অ্যাফিলিয়েশন আমরা দেখতে পেরেছি। এছাড়াও আমরা আরও লক্ষ্য করেছি যে বিভিন্ন নির্দিষ্ট পেজ এবং প্ল্যাটফর্মগুলো থেকে পরিকল্পিতভাবে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যার উদাহরণস্বরূপ বলা যায় ফাইট এগেইনস্ট হিন্দুত্বা। এই পেজ থেকেও নিয়মিতভাবে নারীদের ছবি বিকৃত এবং এডিট করে অনলাইনে সার্কুলেট করা হচ্ছে। এবং এরই ধারাবাহিকভাবে আরও বলতে চাই যে আনোয়ার টিভি নামের একটি শিবির সংশ্লিষ্ট মিম পেজ নিয়েও এই ধরনের অভিযোগ উঠেছে এবং তারাও এই ধরনের নারীদের বিরুদ্ধে আসলে কুরুচিপূর্ণ মন্তব্য, এডিটেড ছবি সার্কুলেট করছে। এবং এই সকল বাংলাদেশের এই সকল জায়গায় নারীদের বিরুদ্ধে এই ধরনের যে সম্মিলিতভাবে সিস্টেমেটিক ওয়েতে সাইবার হ্যারাসমেন্ট চলছে, তারই বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চেমন ফারিহা ইসলাম মেঘলা, ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখছি আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসলে সাইবার রিলেটেড ইস্যুগুলো এখন বাংলাদেশের জন্য কত বড় একটা ইম্প্যাক্টফুল জায়গায় চলে গেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এটার জন্য যে শুধু রাজনৈতিক যারা মেয়েরা কাজ করে বা ছেলেরা কাজ করে তারা না, প্রত্যেকটা প্রফেশন থেকে কিন্তু আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠী বট আইডিগুলো থেকে। এবং এই আইডিগুলো থেকে শুধু আইডিগুলো না, কিছু বড় বড় পেজগুলো এমনভাবে আসে, আপনারা সাংবাদিকরা সামনে বসে আছেন, যেমন ধরেন জনকণ্ঠ রিলেটেড কিছু আসে মক কণ্ঠ, তারপরে ধরেন আবার সাইবার রিলেটেড আরো অন্যান্য পেজগুলো আছে, যেমন কিছুদিন আগে আনোয়ার টিভি নামের একটা টেলিভিশন একটা পেজ, ওরা কিছু একটা লিখে যে সাদিক কায়েমকে নাকি সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মানে জিনিসটা এমন ভাবে তারা রিপ্রেজেন্ট করে যে আসলে এরকম কোনো স্টেটমেন্ট আমি দিইনি। তো এই যে যেই জিনিসগুলো আমরা দিইনি কিন্তু সেই জিনিসগুলো করা হচ্ছে। তারপরে এই যে আপনাদেরকে আমি একটা প্রমাণ নেই দেখাতে পারি, ফাইট এগেইনস্ট হিন্দু বা এই যে প্রোফাইলটা আছে এই পেজটা, এরা করে কি আপনার র্যান্ডম কোনো, আমার একটা টক শোতে আমি হিন্দু ল নিয়ে কথা বলেছিলাম, সেখানে ইকুইটি ইকুয়ালিটি নিয়ে আমি কথা বলেছিলাম, তো সেটার এক্সাম্পল হিসেবে আমি হিন্দু লটাকে সামনে এনেছি। সেটার জন্য তারা আমাকে হিন্দু বানিয়ে দেয় এবং আমার ছবি বাজেভাবে প্রচার করা থেকে শুরু করে তাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা আমার প্রোফাইলের লিঙ্কটা সেখানে শেয়ার করে সেই টেলিগ্রাম গ্রুপে আমাকে মারার হত্যার হুমকি দেয়। এবং এই প্রোফাইলগুলো ক্রমাগত ঘুষকি কি সব জানি, মানে আমার মুখ দিয়ে আসবে না এরকম এরকম কথাগুলো কিন্তু তারা ছড়িয়ে যাচ্ছে। শুধু এটা আমি আমার গল্প বলছি না, তো এই কারণে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আমরা এখানে সবাই যে সব রকমের রাজনৈতিক দল থেকে এখানে আছে,
সাংবাদিকরা আছে, শিক্ষার্থীরা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, জাহাঙ্গীরনগর জগন্নাথ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব রকমের শিক্ষার্থীরা আছে এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে আছে। তো আমরা কিছু পার্ট হিসেবে এখানে এসেছি আজকে। আমার আরেকটা ইউনিক বৃহস্পতিবার আমাদের কি কি এই আমরা সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে, আমি এই নিয়ে একটা মামলাও করেছি পরশুদিন, এবং তার পরবর্তীতে যেসব জিনিস ফেস করছি সামাজিকভাবে এটা আসলে বর্ণনাতীত অবস্থায় আছে। আমার পাশে আরেকজনও আছে, সেও সবকিছু প্রমাণ দেখাবে, এবং পরের বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আমরা এটা বড় পর্দায় দেখার ব্যবস্থা করছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওই দিনের জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে তানজিনা তামিম হাফসা, এজিএস, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত সুধী, শুভ সকাল। আমরা আজকে যে বাস্তবিক প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে যে উদ্বেগ প্রকাশ করছি সেটি আসলে খুবই দুঃখজনক। আমরা এই যে নারীরা ক্রমাগত যারা হচ্ছে পলিটিক্যালি ভোকাল, যারা অ্যাক্টিভিস্ট, যারা পলিটিক্যাল আইডেন্টিটির বাইরে ক্যাম্পাসে অথবা তাদের লোকাল পর্যায়ে যেই কোনো পর্যায়ে যারা কথা বলছে, যারা কোনো বিষয় নিয়ে সমালোচনা করছে, আমরা একটা গোষ্ঠীর দ্বারা তারা কি হচ্ছে সবসময় সাইবার বুলিং এর শিকার হচ্ছে। এবং এটা খুবই স্টাবলিশড যে কারা এইভাবে করছে, এবং যারা করছে তারা কিন্তু সবসময় সরব থাকছে এবং তারা তাদের নিজেদের দোষগুলো তো স্বীকার করছেই না, পারলে তারা আরো বলছে যে তারা সবসময় এটা করতেই থাকবে। এই যে এক ধরনের কালচার বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা দেখেছি যে যখন ফ্যাসিস্ট হাসিনার সময়ে আমরা আমাদের যে যৌক্তিক সমালোচনা, আমাদের ভিন্ন মতের যে জায়গাটি সে সময় ছিল না, আমরা চাইলেই সে সময় সমালোচনা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, একটা ভয় ভীতিকর পরিস্থিতি তখন ছিল। আর এখন আমরা এসে এই 24 পরবর্তী সময়ে যে সময় আমরা দেখেছি যে এই যে পুরো জুলাই অভ্যুত্থান যখন হলো, মেয়েরা হলগুলোর তালা ভেঙে ভেঙে বের হয়ে সেই আন্দোলনগুলো সফল করেছে। সারা বাংলাদেশের স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তখন বের হয়ে এসেছে, যে মেয়েদের গায়ে তখন ওড়না ছিল না, কিন্তু সে সময় সেগুলো জাস্টিফাইড ছিল, কারণ তারা কি করেছে, তারা হচ্ছে সেই আন্দোলনগুলো তারা তখন এসে তারা হচ্ছে সাথ দিয়ে সেই আন্দোলনগুলোকে সফল করেছে। তখন কিন্তু সবার কাছ থেকে তারা বাহবা পেয়েছে। কিন্তু যখনই কোনো একটা ক্রাইসিস মুভমেন্ট বাংলাদেশ থেকে কেটে যায়, তখনই কিন্তু এই মেয়েগুলো পরবর্তীতে যখন তারা তাদের এই ভয়েস জারি রাখে, তারা কথা বলে, তারা কিন্তু তাদেরকে থ্রেট মনে করে, পলিটিক্যাল থ্রেট মনে করে, তারা তাদেরকে দমিয়ে দিতে চায়। আর আপনারা জানেন যে এই যে মেয়েদেরকে নিয়ে যদি এভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়, তাদের ব্যক্তিগত ছবি দিয়ে যদি বিভিন্ন ফটোকার্ড বানানো হয়, বিভিন্ন অশ্লীল ভিডিও বানানো হয়, তাদেরকে যদি কোনো একটা ব্যক্তিগত পোস্টে এসে বট বাহিনী দ্বারা, যারা কিনা তার ফ্রেন্ড লিস্টেও নেই, তারা সেখানে এসে কিভাবে তাহলে তার পোস্টটা তাদের কাছে পৌঁছে যায়। এবং এটা যে খুবই পরিকল্পিতভাবে হয় যে কেউ একটা পোস্ট দিলে তার ফ্রেন্ড লিস্টে কোনো পরিচিত ব্যক্তি থাকলে সে গিয়ে কি করে, তাদের যে বট বাহিনীর যে গ্রুপগুলো আছে সেখানে গিয়ে সেটা সার্কুলেট করে দেয়, সেটাতে সেখানে ফরওয়ার্ড করে দেয়। তারপরে কি হয়, সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে, মানে একসাথে একই ধরনের মন্তব্য করতে করতে তারা কি করে, মেয়েদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। এতে কি হচ্ছে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের একাডেমিক লাইফ, তাদের হচ্ছে সবকিছু বিষিয়ে যাচ্ছে। তো আমরা বর্তমানে প্রেক্ষাপটে এই 24 পরবর্তী বাংলাদেশে, যেখানে শুধুমাত্র 24-এ না, এই যতগুলো যৌক্তিক আন্দোলন এই বাংলাদেশে হয়েছে এখন পর্যন্ত, সবগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের, সারা বাংলাদেশের মেয়েদের অবদান অনস্বীকার্য ছিল। কিন্তু এখন এভাবে পোট্রে করা হয় শুধু 24-এ মেয়েরা রাস্তায় নেমেছিল, কিন্তু 24-এ কি শুধু মেয়েরা রাস্তায় নেমেছে? সেই 1952 সাল থেকে শুরু করে 71 পর্যন্ত মেয়েরা কি মুক্তিযুদ্ধ করেনি? মেয়েরা কি যত ধরনের যৌক্তিক আন্দোলন ছিল সেগুলো কি পার্টিসিপেট করেনি? মানে যত দিন যায়, প্রিভিয়াস যে অবদান সেগুলো আস্তে আস্তে খাটো হতে থাকে, এবং মেয়েদেরকে আসলে ইরিলেভেন্ট করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটি কিন্তু অব্যাহত থাকে। এখন দেখা যাচ্ছে যে 24 পরবর্তী সময়ে মেয়েরা রাজনৈতিকভাবে কনসাস হচ্ছে। আমরা দেখতে পাই যে স্কুল কলেজের যদি কোনো মানে অনিয়ম চলে, সেখানেও শিক্ষার্থীরা কথা বলছে, নারী শিক্ষার্থীরা কথা বলে, তখন তারা কি করা হয়, তাদের ভয়েসগুলোকে থামিয়ে দেওয়ার জন্য এই ধরনের কুরুচিপূর্ণ কাজগুলো প্রতিনিয়ত হচ্ছে। তো এটার সুরাহা আসলে কিভাবে হবে? আমরা যে এখানে এসে আজকে বসেছি, আমরা এখানে আসিনি এরকম হাজারো মেয়ে আছে, এবং যারা কিনা এখন পর্যন্ত 1700 মেয়ে জেনারেল ডায়েরি কিন্তু গিয়েছে আপনার মানে সাইবার ইউনিটে, কিন্তু আমরা দেখি যে কোনো ধরনের
আইনানুগ কোনো ব্যবস্থা ওইভাবে নেওয়া হয়নি। আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আপনার এই যে এসিড নিক্ষেপ বেড়ে যাচ্ছিল, তখন কিন্তু সেই আইনগুলোকে কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাওয়ার ফলে কিন্তু সেগুলো কমানো সহজ হয়েছে। তো এই যে বর্তমানে সাইবার বুলিংটা যে অ্যালার্মিং দিকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে কি আমাদের রাষ্ট্র আমাদের জন্য এই 24 পরবর্তী বাংলাদেশে 24-এ অবদান রাখা জুলাই যোদ্ধাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা কি তারা নিবে না? এই যে 1700 জেনারেল জিডি যে পড়ে আছে, এগুলো কি কোনো সুরাহা হবে না? আমরা প্রশ্ন রেখে গেলাম রাষ্ট্রের কাছে। এবং আমরা আরো বলতে চাই যে এই যে হলুদ সাংবাদিকতা, আমাদের সাংবাদিক ভাইরা যে কোনো একটা প্রোগ্রামে আসার পরে যদি তারা র্যান্ডম হচ্ছে ভিডিও ক্লিপ অনেক সময় নিয়ে এগুলো হচ্ছে সার্কুলেট করে দেয়, এতে কি হয়? এতে কিন্তু হচ্ছে এই যে মেয়েগুলো কথা বলে সামনে দিকে আসে মিডিয়া ফেস করতে, তারা কিন্তু এখন ভয় পায়। তারা কিন্তু মনে করে যে তার কোন ব্যক্তিগত মোমেন্টের ব্যাপারগুলো তারা সেখানে দিয়ে দিবে, এবং র্যান্ডম কোনো সে এমনিতে কথা বলছে, সে অন্যদিকে ফোকাস করে তার কোনো শারীরিক অবয়ব সেখানে ফুটে উঠছে। তো এই ব্যাপারগুলোতে কি হয়, মেয়েরা কিন্তু মিডিয়া ফেস করতে ভয় পায়। তো আমি আসলে যে এই সাংবাদিকতার যে কালচার, সেটার দিকেও আমি প্রশ্ন ছুটছি যে আপনারা আসলে এই যে বাজ বিচার করে আসলে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন, আপনারা আপনাদের শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য, এই যে আপনার জন্য কোনো একটা জেনারেশন মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেটা তো অবশ্যই আপনি মানবেন না। এতে কি হবে? এতে বাংলাদেশেরই মানে ক্ষতি। কারণ আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারীদের সংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের প্রত্যেকটি সেক্টরে নারীদের অবদান বাড়াতে হবে। সব রাজনৈতিক দলই এই ধরনের কথাবার্তা বলছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেনদেরকে ফ্যাসিলিটেট করা, তাদেরকে পলিটিক্যালি কনসিয়াস করা, তাদেরকে জায়গা তৈরি করে দেওয়া। তো আপনারা যদি আসলে সেই ধরনের সিচুয়েশন তাদের জন্য তৈরি না করে দেন, এনভায়রনমেন্ট তৈরি করে না দেন, তাহলে তো মেয়েরা সেখানে মানে আসারই সাহস করবে না। এবং যারাই আসে, আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্র ছিল পাবনা জেলার, তাকে কিভাবে মানে হেনস্থা করে তাকে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। সে কিন্তু পিজিতে চিকিৎসাধীন অবস্থায় ছিল। মানে আমরা এগুলো কিন্তু প্রতিনিয়ত দেখি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের মতো জায়গাগুলোতে, যেখানে যদি কোনো একটা শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী কোনো যৌক্তিক বিষয় নিয়ে সে যদি সেখানে সমালোচনা করে একটা পোস্ট দেয়, সেখানে এসে বাইরের যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও না, তাদের বড আইডি গুলো দিয়ে সেখানে এসে রীতিমতো মানে তারা হচ্ছে সাইবার বুলিং করে চলে যায়। আমরা তখন সেখানে কিছুই করতে পারি না। আমরা কি করতে পারি সেখানে? তো আমরা এখানে আজকে এসেছি যে আমরা আমাদের কথাগুলো বলতে, আমরা রাষ্ট্রকে জানাতে, এবং এই যে মেয়েদের আমরা যে আসলে ভালো নেই, আমরা এখানে হয়তো কিন্তু সারা বাংলাদেশের মেয়েদের রিপ্রেজেন্ট করি, যারা জুলাই যুদ্ধে তাদেরকে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু আসলেই ভালো নেই, আমাদের মানসিক অবস্থা ভালো নেই, আমরা আমাদের একাডেমিক লাইফ ঠিক কন্টিনিউ করতে পারছি না, আমরা আমাদের ব্যক্তি জীবনে ভালো নেই, আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই, আমরা আইনের সুষ্ঠু প্রয়োগ চাই, আমরা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলোর হচ্ছে একটা সুরাহা চাই। আমরা চাই যে সাংবাদিকতার যে কালচার সেটা পরিবর্তন হোক। আমরা চাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মানসিকতার পরিবর্তন হোক, তারা হচ্ছে ভিন্ন মতগুলোকে তারা গ্রহণ করার যে মানসিকতা সেটা তৈরি করুক, এবং আমরা একটু সহনশীল হই। ধন্যবাদ সবাইকে। আমরা এই সাইবার হ্যারাসমেন্টের এই ইস্যুগুলোর ক্ষেত্রেও কিন্তু ডাকসু এবং প্রশাসনের দ্বিচারিতাও লক্ষ্য করেছি। যখন দেখা গিয়েছে যে কোনো নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী যখন, নারী শিক্ষার্থী যখন সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কিন্তু সে যদি ডাকসুর শিবির প্যানেলের না হয়ে থাকে বা ওই ঘরানার বা ওই রাজনৈতিক আইডিওলজিতে সাবস্ক্রাইব না করে, তাহলে কিন্তু আমরা তাদেরকে ওই ধরনের কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে দেখিনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন তাদের প্যানেলের কোনো নারী বা তাদের আইডিওলজিতে সাবস্ক্রাইব করে এমন কোনো নারী শিক্ষার্থী যখন সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছে, তারা কিন্তু তাৎক্ষণিক তড়িৎ গতিতে তারা পদক্ষেপগুলো গ্রহণ করছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রশাসনে দেখা যাচ্ছে যে ওনারা সেম একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর যখন সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম তখন হচ্ছে উনি খুবই প্রম্পটলি অ্যাক্ট করছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যখন এই ধরনের সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো ফেস করছে, তখন ওগুলো আবার ওনার নোটিসে আসে না। সো আমরা এই ধরনের প্রশাসন এবং ডাকসু উভয় ক্ষেত্রে আমরা এই ধরনের দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি। আসলে এই হ্যারাসমেন্ট আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা খুবই সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, এবং এটা নারীদের কণ্ঠকে সিস্টেমেটিকভাবে রোধ করার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে ডিসিশন মেকিং রোল এবং পলিটিক্যাল স্ফেয়ার থেকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ারই একটা প্রয়াস।
কিন্তু আমরা এই উইমেন্স সাইবার প্রোটেকশন কাউন্সিল আসলে আমরা গঠন করেছি যেন আমাদেরকে এইভাবে আসলে পলিটিক্যাল স্পেয়ার বা ডিসিশন মেকিং বা লিডারশিপ জায়গাগুলো থেকে যেন আমাদেরকে তারা এইভাবে সিস্টেমেটিকভাবে এলিমিনেট না করতে পারে। আমাদের কোনো কমিটি নেই, কিন্তু আমরা নারীরা সবাই আসলে একত্রিত হয়েছি আমাদের নারীদেরকে এম্পাওয়ার করার জন্য, এই সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের নারীদের পাশে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে সীমা আক্তার, শিক্ষার্থী, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমরা এখন এইখানে বসে আছি, এই বসার একটা জায়গা তৈরি হয়েছে আমাদের চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে কথা বলার যে রাইটটা পেয়েছি। এখন কথা বলাটা যে কতটা জরুরি ছিল, এখন আমরা কথা বলতে চাইতাম কিন্তু একসময় পারতাম না। আর জুলাই আন্দোলনের পরে যখন হচ্ছে আমরা দেখেছি যে যেই নারীরা ফ্রন্টলাইনার ছিল তাদেরকে বিশেষ করে টার্গেট করে, যারা হচ্ছে একটা সংগঠন আছে যেই সংগঠনে একদম প্রধান হিসেবে কোনো নারী হতে পারে না, নারী হিসেবে মানে একদম প্রধান নেতৃত্ব হিসেবে নারীকে কোনো সময় মেনে নিতে পারে না, সেই একটা দল এবং তার সাথে অ্যালাই করা বিভিন্ন দল, তারা হচ্ছে টার্গেট করে ভিন্ন মতাদর্শের নারীদেরকে বিভিন্নভাবে টার্গেট করে প্রথমত তারা বিভিন্ন ট্রল পেজগুলা, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, এমনকি এইচএসসি গ্রুপগুলোতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস এবং তাদের বিরুদ্ধে কোনো দল করে, সেই নারীদেরকে টার্গেট করে বিভিন্নভাবে বুলি করে, স্লাট শেম করে। এই স্লাট শেমের মাধ্যমে কি হয়, আমার মনে হয় যে তারা তো ডিরেক্ট আমাদেরকে হামলা করতে পারছে না, তাদের টুল হচ্ছে এই অনলাইন। এবং আপনারা জানেন যে এখন অনলাইন সেক্টরটা একটা নারীর ভয়েস হিসেবে কতটা জরুরি, বা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কতটা অনলাইন স্পেয়ারটা জরুরি, অনলাইন ভয়েসটা। সেই অনলাইন ভয়েসটা কাটার জন্য তারা হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে ট্রল করে, বুলি করে, মানসিকভাবে ভেঙে দিতে চায়। এবং আমরা দেখেছি যে এই 1-1.5 বছর আমাদের মেয়েদের উপরে, বিশেষ করে আপনার তাদের বিরোধী দলের মতাদর্শ হতে হবে এমনও না, তারা টার্গেট করে বিশেষভাবে যারা হচ্ছে মানে মানে ইসলাম ধর্মের কিছু এটিকেট ম্যানার ফলো করে না, তার এইটাই মানে তারা বোঝাতে চায় যে আমরা তথাকথিত ধর্মের ঝান্ডাদারি একটা দল, সেই জায়গায় হচ্ছে আমরা ক্ষমতায় আসলে হচ্ছে এই বেপর্দা নারীদেরকে হচ্ছে পোশাক পরায় ছাড়বো। এই ধরনের মানে চিন্তা ভাবনা সমাজে প্রান্তিক অঞ্চলে মানে সাধারণ মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, এই যে একটা বিষ ঢুকায় দিচ্ছে মানুষের মধ্যে, এই বিষটা আমাদের উপর দিয়ে যাচ্ছে কাইন্ড অফ। মানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো একটা পোস্ট, আমরা যদি নর্মাল একটা পোস্টও দেই, একটা ধরেন আমরা রক্ত চাওয়া একটা পোস্ট দিলাম, সেই পোস্টে সাহা দিচ্ছে, আমার কোনো ভাই ব্রাদার মারা গেল, কোনো আত্মীয় মারা গেল, হাহা দিচ্ছে, ভয়ঙ্কর ভাবে এরা অমানবিক। এবং হচ্ছে এই হাহা তারপর হচ্ছে গালি গালাজ, এগুলো তো আমাদের দেওয়ার একটা পায় তারা। এবং যারা এই যে আমরা তো ভয়েস অলরেডি আমরা বুঝি যে এই ধরনের ধাক্কা আসতে পারে, এই ধরনের ইয়েটা আসতে পারে, কিন্তু যেই নারীরা কথা বলতে চায় কিন্তু আমাদের এই যে মানে আমাদের পাশে এসে দাঁড়াবে, বা হচ্ছে ধরেন আমার একটা পোস্টেই আয়সা হচ্ছে, সে যদি আমাকে ডিফেন্ড করে কোনো আমার ছোট ভাই বা বোন, সেই কমেন্টটাকেও 100 হাহা, তারপর হচ্ছে বিভিন্নভাবে এমন স্টিকার ব্যবহার করে, ভয়ঙ্কর স্টিকার, যেগুলো হচ্ছে আমরা নিতে পারি না। তো এইগুলা এখন মানে গতকালকেও একটা পোস্ট দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু নাকি হচ্ছে বেশ্যার কারখানা ছিল। তো এই যে মানে বিশ্ববিদ্যালয়ের মানে উচ্চ শিক্ষিত মেয়েদেরকে বেশ্যাকরণ করা, তার মানে এইটা হচ্ছে আমাদেরকে একটা মেসেজ দিতে চায়, যেটা হচ্ছে উচ্চ শিক্ষা করা ভালো না, মানে মেয়েদেরকে উচ্চ শিক্ষা নেওয়াটা ঠিক না, সেই জায়গায় এই মেসেজটাই দিতে চাই। এবং এই মেসেজটা যেন না হয়, আমাদেরকে আবার এক হইতে হবে, আমরা এক হয়েছি। এবং আমি মনে করি যে ভিন্ন মতাদর্শের কোনো নারীও যদি স্লাট শেমের শিকার হয়,
তাদেরকেও আমরা আহ্বান জানাই আমাদের গ্রুপে আসার, এবং আমরা একসাথে লড়াই করতে চাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে ডাকসুর কার্যকরী সদস্য হেমা চাকমা। হ্যাঁ, সাইডে গেলে উঠতে হবে, আবার এটা আবার একটু এদিকে এদিকে আপু, এদিকে প্রশ্ন পরে তুলতেছি, পরে তুলতেছি। ধন্যবাদ। এখানে সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আসার জন্য। আপনারা এতক্ষণ ধরে শুনছেন আসলে মেয়েদের উপর বা নারী শিক্ষার্থীদের উপর কি কি ধরনের সাইবার বুলিং এর ব্যাপারটা চলছে। আমি অন্যান্য প্রসঙ্গে যাব না, আমি যেহেতু কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, বা যে কথাগুলো যৌক্তিক, যে কথাগুলো বলা দরকার একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সেই কথাগুলো যখন আমি বলার চেষ্টা করি তখন কিন্তু এই সাইবার বুলিংটা আমার উপর হয়। আজকে ডাকসুর, আমি যেহেতু একজন ডাকসুর কার্যনির্বাহী সদস্য, তো সেই জায়গা থেকে আমাকে মানুষ প্রশ্ন করতেই পারে আমি 4 মাস পর্যন্ত কি কাজ করলাম, আমার ইস্তেহার অনুযায়ী আমার কার্যক্রম কতটুকু এগুলো, কিন্তু না, এতদিন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হইনি। কিন্তু আমরা যখন গত পরশুদিন একজন জামায়াতের নেতার যখন ডাকসুকে তিনি বলছেন প্রকাশ্যে যে ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেশ্যাখানা ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতো ভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিং এর যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকার ভাবে ঘটছে আমার সাথে। এই সাইবার বুলিং এর একটা যখন কোন একটা নারীর জীবনে প্রথম আসে, সে অনেক বিচলিত হয়, সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিক কার্যক্রম থেকে ভালো মতো স্বাভাবিক কার্যক্রম সে করতে পারে না। কিন্তু একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার বুলিং এর শিকার হতে হয় তখন কিন্তু আর গায়ে লাগে না। এই যে যেমন আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না, ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে গালি দিয়ে খাস মেটান, এদিকে আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না, বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা হয় হচ্ছে তাদের জন্য আমার খুব মায়া লাগে। এটা গতকাল থেকে সাইবার বুলিং এর যে মাত্রাটা কি ধরনের সেটা আমি একটু কথা বলি। আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে। আমার সাথে তাদের জন্য খুব মায়া লাগে। এই যে বেড়াগুলা, এই যে খবিশগুলা, এই যে মানে খবিশের বাচ্চা খবিশগুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তারা রিসার্চ করে। বাংলাদেশে না আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপটে আমাদের নানা ধরনের সমস্যা আছে। আমি স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি, স্বাস্থ্য খাতে যদি গবেষণা করতে পারতো, এই নলেজগুলো যদি তারা ওই জায়গায় ব্যবহার করতে, বা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বলে না যে একটা জ্ঞানের আকাল চলছে, সেই জ্ঞানের আকালগুলো এত সুন্দরভাবে ফিল আপ করতো যে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে কোনো জায়গায় এই ধরনের গ্যাপ থাকতো না। এখানে যারা উপস্থিত হয়েছে আমি জানি এখানে অনেকে মামলা করেছে, অনেকে চরম ভয়াবহ আকারে সাইবার বুলিং এর শিকার হয়, খুব চমৎকার ভাবে শিকার হয় এগুলা। কিন্তু এই যে মেয়েগুলা যখন থানায় জিডি করতে যাবে তখন কিন্তু প্রশাসন বা রাষ্ট্রের কোনো ভ্রুক্ষেপ থাকে না। যখন একজন সাধারণ শিক্ষার্থী, তার কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই, তার কোনো পাওয়ার নেই, তার কোনো পরিচয় নেই, সে যখন কোনো একটা আইনি জটিলতায় বা যখন মামলা করতে যাবে থানা থেকে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয় না। কিন্তু দেখবেন যখন যাদের একটু পাওয়ার আছে, যাদের একটু নাম আছে, তারা যখন মামলা করতে যায় তখন ড্যাং 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 করে একদম ডিবি থেকে শুরু করে সবাই এসে জড়ো হয় যে হ্যাঁ হ্যাঁ আমরা তাকে হেল্প করবো। আমরা কেমন বাংলাদেশ চেয়েছি? আমরা যে বলছি বাংলাদেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, এগুলো তাহলে আমাদের যখন মেয়েরা ভুক্তভোগী হয় তখন এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কোথায় চলে যায়? আমি আবারও বলতে চাই, সামনে যেহেতু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে, এটা কিন্তু আমরা মেয়েরা মনে রাখবো কে নারীদের পক্ষে ছিল, কে নারীদের পক্ষে ছিল না। আপনারা আপনাদের ইস্তেহার যতক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছেন না যে আমরা নারীদের এই ব্যাপারগুলোতে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, এই ব্যাপারগুলোতে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, নারীদের জন্য আমরা কথা বলবো, রাজনীতিতে নারীদের জন্য একটা সুস্থ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো জায়গায় থাকবেন। আদারওয়াইজ আপনারা যারা এই রাজনৈতিক দল যারা আছে, এই দলগুলো যদি নারী কেন্দ্রিক বা নারী বান্ধব যদি এনভায়রনমেন্ট সৃষ্টি করতে না পারে, সেটা যে ক্ষেত্রে হোক না কেন, কর্মক্ষেত্রে হোক না কেন, রাজনৈতিক ক্ষেত্রে হোক না কেন, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক না কেন, যতদিন না পর্যন্ত এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবে না
ততদিন পর্যন্ত মনে করব আপনি আপনি যতই প্রাচীন কালের রাজনীতি করেন না কেন, আপনি যতই নিজেদেরকে অন্যভাবে জাহির করেন না কেন, আপনাদের রাজনীতি একটা জাস্ট ভুয়া। এই যে টুফিনিজমের যে পর্যায়টা চলছে, আমরা দেখতে পেয়েছিলাম যে জুলাই সনদ থেকে শুরু করে নারীদেরকে কত পার্সেন্ট রাখা হবে জাতীয় রাজনীতিতে, কিংবা কত পার্সেন্ট মেয়েরা বা নারীরা ভোটে যাবে, নির্বাচন করবে, সেটা কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দলের ক্ষেত্রে নারীদের অবস্থা একদম শূন্যের পর্যায়ে আছে। এখন দেখেন, এই যে আমরা যে ব্যাপারটা নিয়ে বারবার বলার চেষ্টা করছিলাম, গত পরশুদিন আমরা যেটা নিয়ে আন্দোলন করেছিলাম, যে জনসম্মুখে প্রকাশ্যে নারীদেরকে যে এইভাবে স্লাশিং করা হচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের একটা ডাকসুর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যের জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে সেই ধরনের নেতাকে আমি কি বলবো, আমি আসলে নেতাও বলতে চাই না, এই ধরনের মানুষকে আমি আসলে গুনিই না। কেন গুনবো? এই যে কথাগুলো আপনারা বলছে, ভুল ক্রমে মন্তব্যগুলো চলে আসে, এগুলা কিন্তু আমি কখনোই মনে করছি না একটা মানুষ ভুলভাবে এটা বলতে পারে। আমার কাছে মনে হয় যে অবচেতন মনে মানুষের চিন্তা ভাবনা যখন ওই লুপের মধ্যে ঘুরতে থাকে, অবচেতন মনে কিন্তু ঠুস করে এই কথাগুলো চলে আসে, এবং পরবর্তীতে সে যদি বলে এটা আমার ভুল হয়েছে, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, আমি জাস্ট বলবো এগুলো হচ্ছে হাস্যকর একটা এক্সকিউজ। কারণ আমি মনে করি যে কোনো দায়িত্বশীল জায়গা থেকে একটা মানুষ যখন কোনো একটা মন্তব্য করে, সেটা আর তার তখন কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে না, বরং এটা একটা দলের দায় নিতে হবে। যেহেতু সে একটা দলকে সার্ভ করে, তো সেই জায়গা থেকে সেই দলকেও সে দায় নিতে হবে। এবং এই যে ঘটনার পর থেকে ডাকসু থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আমরা এখনো পাইনি। আমি যখন সাইবার বুলিং এর কথা কই, মাঝখানে ডাকসু থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে সব নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ইন্টারেস্টিং বিষয়, আমি আবার কখনো সাইবার বুলিং এর শিকার হইনি ওই প্রজ্ঞাপন মতে, কারণ ওখানে আমার নাম ছিল না। ওকে ফাইন, ভালোই লাগে আসলে, যেহেতু আমি সাইবার বুলিং এর শিকার না। বাট আমি সর্বশেষ এই কথাটা বলতে চাই, আজকে এখানে যেসব নারী শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, আপনারা যদি এখানে 10 জন নারী শিক্ষার্থীকে দেখে থাকেন, মনে করবেন এখানে 10 কোটি নারী শিক্ষার্থী এখানে বসে আছে, কারণ এই নারীরাই ফ্রন্ট লাইনে এসে কথা বলবে। কারণ যে মেয়েটা একদম প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করছে, যে মেয়েটা উত্তরবঙ্গে এখনো থাকে, যাকে প্রতিনিয়ত এই সাইবার বুলিং এর শিকার হতে হয়, সে কিন্তু এসে মিডিয়া ফেস করবে না। কারণ যে মেয়েটা মিডিয়া ফেস করবে, তাকে এসে কিন্তু আবার বিভিন্ন ধরনের সাইবার বুলিং এর একটা ক্ষতি হবে। পরিশেষে আমি এটাই বলবো, আমরা ওমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল থেকে এখানে এসেছি। আমরা আসলে ছেড়ে যাবার জন্য আসি নাই, আমরা এমন একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করব যেখানে সর্বক্ষেত্রে সব ধরনের মেয়েরা যেন তাদের যে অধিকারগুলো আছে, সাইবার বুলিং এর পরে যে আইনি জটিলতা আছে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা কাজ করে যাব। আপনারা যদি মনে করেন যে এই মেয়েগুলাকে, এখানে যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত নেই, এই মেয়েগুলোকে গালি দিয়ে স্লাট শেমিং করে সাইবার বুলিংকে দমিয়ে রাখতে পারবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। কারণ আমরা আসলে এই সব জিনিসগুলো পার করে আসছি। এখন আমাদের সামনের যে পথগুলো আছে, এই পথগুলো আমরা সবাই হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই। এবং বিশেষ করে সাইবার বুলিং এর যেসব মেয়েরা এখনো পর্যন্ত আক্রান্ত হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আপুরা মনোবল হারাবেন না। যে কোনো জায়গা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে, আমরা সেই অবস্থানে আছি, মনোবল হারাবেন না। আমরা সবসময় নিজেদের ভোরের মতো আমরা সবসময় জেগে থাকবো, আমরা আমাদের কথাগুলো বলবো। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, রাজনৈতিক দলের নেতা নেত্রী যারা আছে, আপনারা যদি নিজ দলের বাইরে অন্য কোনো নারীদেরকে সম্মান দিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের রাজনীতি আসলে অত বেশি ভালো করতে পারবে না। যদি নিজ দলের বাইরে আপনি অন্য প্রার্থীদেরকে সম্মান দিতে পারেন, তাহলে মনে করব যে আপনি সঠিক রাজনীতির পথে আছেন এবং